লাইফে অন্য কিছু করা যেটা মানসিক প্রশান্তি পাওয়া যাবে। কোনো বিষয় নিয়ে আপনি খুব কষ্টে আছেন, প্রকৃতির কাছে গেলে যেন সুখ খুঁজে পাওয়া যায়। আমি আসলে ক্যামেরাটা ধারণ করি, চিত্ত মিডিয়ার যে প্রোগ্রামগুলো দেখেন আপনারা। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে অমলকান্তি বন্ধু আছে, সে যেমন রোদ্দুর হতে চেয়েছিল, আমি হয়তো বা পাখি হতে চেয়েছিলাম, তো পাখি হতে পারিনি। পাখির কণ্ঠ, গান। জুয়েল ভাই, আপনি যে মানুষ দুজনকে পেয়েছেন, যে গল্প শুনলাম, আপনার মতো বানিয়ে ফেলেছেন অলরেডি। সৎ স্বর্গে সর্ববাস, অসৎ স্বর্গে সর্বনাশ, বিষয়টি এইরকম। যে কোনো মানুষকেই আবার ওদের সাথে রাখেন, তারাও দেখবেন একটা ওই মানে ফ্র্যাগ্রেন্স পাবে। আপনার টিমে এই মুহূর্তে কতজন রয়েছে? 3 জন। এর বেশি বাড়াবো না, বাড়াতে চাই না, কারণ হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এই টিমের সঙ্গে যারা রয়েছেন, বিশেষ করে চিত্ত মিডিয়ার সঙ্গে যারা রয়েছেন, আমরা একটু ডেকে নিব, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরও ইকরামুল এবং হাসান ভাই, দুজন। আর তো জুয়েল রানা ভাই আছেন। একটা গণমাধ্যম, একটা মিডিয়া আপনি দেখলে, যারা দেখে থাকেন চিত্ত মিডিয়ার, যারা প্রতিনিয়ত ফলো করে থাকেন, তারা জানবেন যে মাত্র 3 জন কর্মী দিয়ে এইভাবে একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো, চলানো এবং প্রতিনিয়তই তো ভিডিও আপলোড করা হয়। এই কাজটা করে যাওয়া 3 জনের পক্ষে আসলে কতটুকু সম্ভব আমরা একটু শুনতে চাই তাদের কাছ থেকে। কি মনে করে, কিসের আশায় সব কিছু ছেড়ে দিয়ে জুয়েল ভাইয়ের পেছনে পড়ে গেলেন? ছোটবেলা থেকে আসলে ইচ্ছা ছিল ভিন্ন কিছু করার, ভিন্ন কিছু হওয়ার। একদম চাকরি বাকরি করে নিজের জীবনটাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে ফেলার কোনো ইচ্ছা ছিল না। যেমন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে অমলকান্তি বন্ধু আছে, সে যেমন রোদ্দুর হতে চেয়েছিল, আমি হয়তো বা পাখি হতে চেয়েছিলাম, তো পাখি হতে পারিনি। পাখির কণ্ঠ, গান, প্রকৃতি, গাছপালা, মাটির গন্ধ, এগুলো এখন জানতে পারি, দেখতে পারি, খুব কাছাকাছি যেতে পারি। এটা একটা সৌভাগ্য। আর এর জন্য স্রষ্টার কাছে অশেষ কৃতজ্ঞ যে জুয়েল ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। তারপর থেকে আস্তে আস্তে চিত্ত মিডিয়ায় আসা শুরু করা, এবং জুয়েল ভাই, হাসান ভাই, তারা দুজন আমাকে অনেকভাবে মোটিভেট করে। যেহেতু আমি ছোটো, জুনিয়র, আমিও চেষ্টা করি তাদের সাথে সব কিছু গুছিয়ে দেওয়ার বা গুছিয়ে নেওয়ার। এটাই। ভালো আছেন তো এই টিমে কাজ করতে পেরে, আর্থিকভাবে, মানসিকভাবে? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেন বলবো যে আসলে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। যে আমার আজকে এখানে কাজ আছে একটা ব্যক্তিগত, তো সেই ক্ষেত্রে আমি যখন বলি যে ভাই আমার একটা কাজ আছে, আমি একটু যাব, দ্যাটস আমি যেতে পারি, কোনো সমস্যা নেই। আবার আমি যদি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, সেখানে আমার অনেক বাধা নিয়ম, অনেক বড় একটা লিস্ট, যে এর মধ্যে কাজ করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। ভালো আছি, খুব ভালো আছি। হাসান ভাইয়ের গল্পটা একটু শুনবো। আপনি কেন আসলেন, এর পাল্লায় পড়লেন কেন, যদি বলি? আসলে আমি অনেক জায়গায় জীবনে ছুটেছি। এই ছুটার ভিতরে আসলে আমি মানসিক শান্তি কোথাও পাইনি। তো আমি একটা প্রতিষ্ঠানে জব করতাম, সেই প্রতিষ্ঠান থেকে জবটা আসলে কন্টিনিউ করতে পারিনি, কারণ এখানে মানসিক খুব চাপ ছিল। এত মানসিক চাপ যেটা আসলে আমাকে খুবই জ্বালাতন করছিল ভিতর থেকে, অন্তরে একটা কোথাও না একটা দ্বিধা তৈরি করছিল। তারপর আমি সেই চাকরিটা ছেড়ে যখন চলে আসি, তখন আসলে ভাইয়ের প্রোগ্রাম অনেক আগে থেকে আমি দেখতাম। তো ভাইয়ের সাথে আমার যখন দেখা হয়, তখন হচ্ছে ভাইয়ের একটা কথা আমার কানে বাজে। আমাকে জিজ্ঞেস করে ভাই যে আপনি কি করছেন এখানে। আমি বললাম যে ভাই আমি একটা প্রতিষ্ঠানে ছিলাম, সেখান থেকে আমার চাকরিটা ছেড়ে আসছি, এখন আমি আবার আরেকটা প্রতিষ্ঠানে জয়েন করছি। তো ভাই বলছে সেই তো আপনি করার উপর থেকে চুলাতেই পড়ছেন। তো আমার আসলে এই জিনিসটা ভিতরে আসলে খুব ভাবালো যে বিষয়টা আসলেই তো আমি একটা মানসিক যন্ত্রণার একটা জায়গা থেকে আবার একটা মানসিক যন্ত্রণার জায়গায় ব্যাক করছি কিনা। তারপরে আমি আসলে ভাইয়ের সাথে কথা বললাম। তারপর বললাম যে আসলে কোনো সুযোগ আছে কিনা লাইফে অন্য কিছু করা যেটা মানসিক প্রশান্তি পাওয়া যাবে। তো আসলে ভাইয়ের কাজগুলো আমার আগে থেকে মুগ্ধ করতো। তারপরে ভাইয়ের সাথে যখন আমি জার্নিটা শুরু করি, তখন আসলে আমি মোটামুটি প্রকৃতির একটা প্রেমে পড়ে গেলাম। এবং এই প্রকৃতির ভিতরে আসলে এত মায়া, এই প্রকৃতির ভিতরে আসলে স্রষ্টা এত রিসোর্স দিয়ে রাখছে যে প্রকৃতি এক এক সময় এক এক রকম। কখনো আসলে ভোরের প্রকৃতিটা একরকম সৌন্দর্য দেয় আমাদেরকে, তারপরে দুপুরের প্রকৃতিটা আমাদের আরেক রকমভাবে সৌন্দর্য দেয়, তারপরে অন্তর প্রশান্ত করে। কখনো কখনো আপনার প্রচণ্ড হৃদয়ে তোলপাড় চলছে, কোনো বিষয় নিয়ে আপনি খুব কষ্টে আছেন, প্রকৃতির কাছে গেলে যেন সুখ খুঁজে পাওয়া যায়। তো সেই জায়গা থেকে আসলে আমি আসলে ক্যামেরাটা ধারণ করি। চিত্ত মিডিয়ার যে প্রোগ্রামগুলো দেখেন আপনারা, ওই ক্যামেরার দৃশ্যগুলো আসলে স্ক্রিনে যেভাবে দেখা যায়
বাস্তবে যেভাবে দেখা যায় স্ক্রিনে আসলে সেভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করাটা এটা খুবই চ্যালেঞ্জিং কাজ। তারপরেও এর ভিতরে একটা কোথাও না কোথাও মায়া আছে, যে আমি আসলে যেটা দেখছি সেটা মানুষকে দেখাইতে পারছি, এটা আত্মতৃপ্তি তৈরি হয় নিজের ভিতরে। তো ভাইয়ের সাথে এইভাবে আমরা ছুটতে ছুটতে কিছু কিছু জায়গায় কখনো কখনো কিছু অসহায় দুস্থ মানুষদের যখন আমরা রাতের অন্ধকারে রাতের আধারে যখন আমরা তাদেরকে একটু হেল্প করতে পারি, তখন একটা আত্মতৃপ্তি তৈরি হয়। আসলে প্রকৃতি এবং মানুষের সাথে মিশে থাকা জিনিসটা আসলে আমাদেরকে খুবই আন্দোলিত করে, এবং এই প্রশান্তি ছেড়ে আসলে অন্য কিছু করা বা অন্য চিন্তা ভাবনা করা এখন আমাদের জন্য খুবই কঠিন, কারণ প্রকৃতির ভিতরে একটা শান্তি পেয়ে গেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই, আপনি যে মানুষ দুজনকে পেয়েছেন, যে গল্প শুনলাম আপনার মতো বানিয়ে ফেলেছেন অলরেডি। না, ওই যে সৎ স্বর্গে সর্ববাস অসৎ স্বর্গে সর্বনাশ, বিষয়টা এইরকম যে আপনার সাথে থাকতে 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 তারাও না একই মেন্টালিটির যদি না হয় না, আসলেই হয় না, আপনার ম্যাচ না করলে হয় না। আমি যে সহকর্মীদের সাথে কাজ করব, তারা যদি আমাকে রিড করতে না পারে, আমি যদি তাদেরকে ভিতরে না পৌঁছতে পারি, আসলে সেই টিম ওয়াইজ কাজটা আর হয় না, যেটা আপনি আমার মনে হয়েছে যে অনেকটা করে ফেলতে পেরেছেন। এইটা হয় কি যে আপনি যে কোনো মানুষকেই আবার ওদের সাথে রাখেন, তারাও দেখবেন একটা ওই মানে ফ্র্যাগ্রেন্স পাবে। ব্যাপারটা হয় মানুষের প্রত্যেকটা চরিত্রের বৈশিষ্ট্যই এক একটা পারফিউম। মানে মানুষের চরিত্রে কিন্তু একটা সুগন্ধ আছে কিংবা দুর্গন্ধ আছে। মানুষের চরিত্র এক একটা গন্ধযুক্ত চরিত্র, সেই পারফিউমটা আমরা ফিল করি না। যদি ফিল করা যেত তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে কত ধরনের মানে রকমের গন্ধ পাওয়া যেত, এটা আপনি কল্পনাও করতে পারবেন না হয়তো। সেই ক্ষেত্রে হয় কি, যখন আপনি একটা খারাপ মানুষকেও প্রকৃতির সান্নিধ্যে নিয়ে আসবেন এবং তাকে সেভাবেই দিনের পর দিন রাখবেন, দেখবেন একটা ব্যাপার ঘটে গেছে কিছু। কারণ প্রকৃতি সব সন্তানকেই বুকে টেনে নেয়। তো ব্যাপারটা হচ্ছে কি, ওরা তো অনেক কাজ করে ক্যামেরার পেছনে। আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি শুধুমাত্র দৃশ্যের বর্ণনাটুকু করি, বাকি ওরা তো কীভাবে সুন্দর লাগে দেখতে, বা প্রথমে দু চোখ ভরে দেখে নেয়। এই যে 756 মেগাপিক্সেলের ক্যামেরা আল্লাহ দিয়ে রেখেছে দুই চোখে, এটা দিয়ে আগে দেখে নেওয়ার পর ওই দৃশ্যটা সেম চোখে যেরকম দেখা গেছে ক্যামেরাতেও যেন সেরকম দেখা যায়। যেমন আমরা অনেক সময়, আমাদের ড্রোন ছিল না, ড্রোন হয়েছে, তো আমরা অনেক সময় ড্রোনের ফুটেজ নেওয়ার পর আমাদের মনে হয় যে এই দৃশ্য তো মানুষ পাখি হয়ে দেখবে না, দরকার নেই, নো নিড। সেই যত ভালো শটই হোক আমরা সেটা রিজেক্ট করি যে না, ড্রোনের শট লাগছে না। কারণ দেখেন, আপনি গুড় দিবেন মিষ্টির জন্য, তাই বলে কি অতিমাত্রায়? মধু তো ততক্ষণই অমৃত যতক্ষণ আপনি লিমিটে খাচ্ছেন। যখনই আপনি একবারে 2 কেজি মধু খাচ্ছেন, সেই অমৃত বিষ হয়ে গেল। তার মানে মধুও বিষ, প্রয়োজনের অতিরিক্ত। প্রয়োজনের অতিরিক্ত তীব্র ভালোবাসাটাও খারাপ। তো সব মিলিয়ে একটা ব্যালেন্স থাকতে হয়। ক্যামেরারও ব্যালেন্স আছে, যে আমরা একটা দৃশ্য দেখছি, মানুষ যে অ্যাঙ্গেলে দেখে চোখে দিয়ে, সেইভাবে আমরা দেখাতে চেষ্টা করি। আমরা কখনো ওই মাটি থেকে শুয়ে পড়ে শট নিব না, আমরা আকাশ থেকে উড়ে শট নিব না, দরকার নেই তো। কারণ একটা মানুষ হাঁটতে চলতে তার চোখে যেভাবে দেখে শটটা সেভাবে হোক। মানে আমরা ন্যাচারাল রাখার চেষ্টা করছি। ব্যাপারটা এরকম যে তুমি মোড়কের উপরে যা দেখলে ভেতরেও তাই আছে। মানে ব্যাপারটা এরকম, উপরে বিশাল বড় র্যাপিং পেপার, মাঝখানে কিছু নেই, এরকম না।